বলেন বলেই বলেন বলেই বলেছেন ফ্যামিলি কার্ড দেবেন টাকা দেওয়ার জন্য। ফ্যামিলি কার্ড কি শুধু টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, বলতে পারে গ্রামে। এর কাছে হিসেব ফ্যামিলি কার্ড এত টাকা কোথায় পাবে? টাকার হিসাব আমি বলেছি যে 1 লক্ষ তার বিপরীতে 12,000 কোটি টাকা লাগবে আমার। এটা অনেক হলেই হবে, অবলম্বী হতে হবে। আরো দুটো জিনিস লাগবে, কি কি? সুরক্ষা লাগবে, আসতে একজন ফ্যামিলি প্রধান হিসেবে আইডি কার্ড নয়, কিন্তু এটা কার্ডের নাম কিন্তু আইডি কার্ড নয়, ফ্যামিলি কার্ড। অর্থাৎ পরিবারের প্রধান হিসেবে তোমাকে ছেলের বাড়ি থেকে মনে ঠিক এই জন্য জিয়া রহমান সাহেব এরকম করে ব্যবস্থা সব জায়গায়। তারপর বৈষম্য কষ্ট করতে রাষ্ট্রের কিছু রাষ্ট্র তার হারাবে না, হারাবে কি? অফিসে অফিসে ঘুরবে, আসতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে অটোমেটিক। এইটার নাম হচ্ছে কৃষক কার্ড। এখন কৃষক কার্ডের অধিকারী হিসেবে বলবে যে নিয়ে এখানে যাও, যখন যাবে তোমাকে আগাম খবর দেওয়া হবে আগে বিকাল না। আর তুমি দিতে যাচ্ছ, বাজারের খবরটা জানো, চট্টগ্রামে আজকে এটার দাম এরকম, এটার দাম এরকম। লাঙ্গল হাতে জমি ঘুরতে দেব, পরে সবচেয়ে শুরু করে ছেলেদের জন্য করেছিলেন বৈদেশিক কর্মসংস্থান, আর নারীদের জন্য গার্মেন্টস। বেশ বড় হয়েছে, বেকারত্ব চাহিদাও তো বেড়েছে। তরুণ কোনটা আছে? তারপরে কর্মসংস্থান, কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে তারা ভাবে না, তারা উদ্ভট জগতে চাকরি দেবে। শুধু এইটুকু ক্ষেত্র দায়িত্ব একটা কথা, লোকটা যারা ইন্টারনেট তোমার পাল্টে দিতে পারে, পারে তো। ইন্টারনেট কি ফেসবুক দেখার জন্য আমাদের আউটসোর্সিং করে না? আউটসোর্সিং এর যদি করতে পারি, তখন কর্মসংস্থান শুধু 20 লক্ষ ছেলে হবে শুধু এটা না, টাকাগুলোতে টাকাগুলো আনার জন্য
তারা বিকল্প পদ্ধতিতে যায় বলে তাদের ডলারের দাম 100 টাকা, বাজারের ডলার আছে। পেপ্যাল সিস্টেম এই এখন তুমি ডায়লগ হবে এখন তোমার ধারণায়, তোমার উপস্থাপনায়, তোমার প্রাজ্ঞতা দিয়ে যদি করো তখন তুমি দাবি করতে পারো। ধারণা যদি এখন যদি সাহেবকে বলেন তো, আই ডোন্ট নো ইট বাংলা কি, এটার নাম কি বলে? তারা ওই বট বাহিনীর সাথে সাথে এটাই আসতে পারে। যে আসতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ কি? ম্যানিফেস্টো দিয়েছে, তার মধ্যে কি আসছে? ওগুলো ইন্ডিয়া থেকে আসছে। এতই ভারত বিদ্বেষী, এতই ভারত বিদ্বেষী যে পর্যন্ত ইন্ডিয়া থেকে সবগুলা কাটতেছে। তো আমরা ওদের সম্পর্কে আর আমি দুটো কথা বলে এক সৃজন তা জানি না, ব্যাঙ্গের মতো আসতে দেখে যতটুকু ওইটুকু তাকে প্রায়োগিক করার জন্য দক্ষতা বৃদ্ধি ছাড়া সিঙ্গাপুরে এরকম একটা সেটাকে যদি আমরা কাজে ক্রমশ ডেমোগ্রাফিক একটা শব্দ আছে তোমার, তাই না? 20 বছর ফলে পৃথিবীর জন্য ব্যাপারটা আছে। বাইরের 1 কোটি বাইরে এই লোকগুলো হ্যাঁ না আরে ওরা আমাদের ভাত 1 কোটি লোক কিন্তু 1 কোটি লোককে ভাত করেছে এটা 1 কোটি লোক কিন্তু আমার এখানে কিন্তু তারা এটির ব্যবস্থাপনা তারা নিজেদের মতন। তো যাই হোক, আমার মনে হয় যে কর্মসংস্থানের চমৎকার 8টি স্তম্ভের কথা বলি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা সেটা হলো বলি আমি, তাই ব্রেনের একটা অপারেশন পয়সা লাগে, তাহলে কি করবে না? তো তোমাকে তোমার একটা হার্টের একটা বাইপাস অপারেশন ফ্রি অফ কস্ট করে দেবে, তার ফ্রি 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 ফ্রি। তো বিষয়টা হলো যে আমরা বলি যে হাসপাতালের সংখ্যা বাড়াবো, হাসপাতালের সংখ্যা বাড়ালে হার্টের বাইপাস অপারেশন করতে চায়, ব্রেনের অপারেশন কে চায়? ক্যানিডি না।
আমি একজন ডাক্তার, সার্জারির একজন শল্য চিকিৎসক, অপারেশনে দিনে পয়সা দুটো রাজি হলো না, কনসেপ্ট দিব আগার। আমি ইন্টার্নি করছিলাম, কথা তোমার জানবে না, ইন্টার্নশিপের সময় একবার রাতের বেলা প্রায় রাত 2টার সময় এক পেশেন্ট আসলো। পেশেন্টটা আমি তখন মোটামুটি ডিউটি করে ডিউটি রুমে বিশ্রাম নিচ্ছি। রাত 2টার সময় সিস্টার এসে আমাকে দরজায় নক করে বলছেন যে আমি গিয়ে দেখলাম একটা ইয়াং একটা মেয়ে বসে আছে, আর কি শুয়ে আছে। ইনফ্যাক্ট মনে ডান পাশে আগে আগে হ্যাঁ আরাম লাগে স্যার। কথা শেষ। কথা জিজ্ঞেস করে কে, অথচ বলতে পারে। তারপর আমাদের আমি যেতে আমরা গিয়ে সব মিলিয়ে আচ্ছা আপা শুরু করে দেন। অনেক ধন্যবাদ পাভেল ভাইকে। একটা বিশাল বিশাল হাততালি, রাজশাহীর ছাদ ফেটে যাওয়ার মতো। সবাই আজকে আমার কথা বলতে হবে এটা আমি জানতাম না, কাজে আমি উপরে যে দর্শক সারিতে বসেছিলাম। যখন আমার সিনিয়ররা কথা বলেন আমি সেটা এনজয় করি। আজকে আমি যে 8টা বিষয় নিয়ে কথা হচ্ছে সেইটার মধ্যে 2টো বিষয় কভার করার কথা। ইউজুয়ালি আমি এটা রংপুরে এর আগে করেছি, সম্ভবত সেটা নিয়ে বলা। একটা হচ্ছে পরিবেশ, প্রথমে ক্রীড়া এবং পরিবেশ, এই দুটো আমার বলার কথা। ক্রীড়া দিয়ে শুরু করি। ক্রীড়া নিয়ে এখানে ক্রীড়াবিদ থেকে আব্দুল বাসির, এখানে ক্রীড়াবিদকে তাকে আপনারা সবাই চিনেন? হাত দেখি একজন। ওরে সর্বনাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 18 মাসে 1 কোটি চাকরির প্রতিশ্রুতি,
কিংবা যে পরিকল্পনা, এটা নিয়ে কে কে জানো? এইটা নিয়ে হাত তুললে দেখতে চাই, এটা কে কে জানে? 18 মাসে 1 কোটি চাকরি আমরা দিতে চেয়েছি। চাকরি নয়, কর্মসংস্থান। শব্দটা চাকরি নয়, কর্মসংস্থান। এটা আমাদের শুধু 2 জন জানে? যে আমাদের কি নির্বাচনী প্রতিশ্রুতি? এটা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতিও, কেবল প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা। সবগুলো হাত তো ওঠা উচিত। আমরা তো এটা নিয়ে প্রচুর ক্যাম্পেইন করেছি, তার মানে আমাদের ক্যাম্পেইনে কোনো ঘাটতি আছে। যাই হোক, এই যে আমরা কর্মসংস্থান নিয়ে যখন কথা বলি, 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের একটা খুব বড় অংশ ক্রীড়া থেকে আসবে। ক্রীড়া একটা প্রাতিষ্ঠানিক বিষয়ে রূপান্তর করা হবে। একজন ব্যক্তি, নারী হন বা পুরুষ হন, তিনি তার জীবনের কয়েকটা বছর শুধু খেলবেন এবং কয়েকটা বছর শুধু ইনকাম করবেন, বিষয়টা তা নয়। ক্রীড়া নিয়ে একটা ব্যাপক পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। অনেকগুলো কারণ তার। প্রথম কারণ, ক্লাস 4 থেকে, মানে প্রথম কারণ হিসেবে যেটা আমরা দেখি, সেটা পরিকল্পনাগুলো শেষ করার পরে বলি। প্রথমেই হচ্ছে খেলাধুলাকে একটা প্রফেশন, এটাই মাত্র বললাম। কিভাবে প্রফেশন হিসেবে প্রতিষ্ঠিত করব। এখানে যারা ফুটবল আছেন, ক্রিকেটার আছেন, সাবেকে যদি চলে যায় যে ছোটবেলায় খেলেছো কয়জন, তাইলে কিন্তু প্রায় অর্ধেক হাত উঠে যাবে। কারণটা কি? কারণ কিন্তু বড় হওয়ার পরে যখন তোমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে চলে এসেছো, স্কুল এবং কলেজ পার হয়ে, তখন কিন্তু আর ক্রীড়া হিসেবকে পেশা হিসেবে বেছে নেওয়ার চিন্তাও তোমরা করনি। কারণ কি? ক্রীড়া যদি হয় তোমার পেশা, তোমার কাছে কেউ মেয়ে দিবে না কিন্তু বিয়ে। ছেলে যদি হও আর মেয়ে যদি হও, ঘর সংসার করতে পারবে না। নিবা কেন পেশা হিসেবে? 2 থেকে বিপদ। প্রথমত 4-5 বছর শুধু সুযোগ পাবে। দ্বিতীয়ত পরবর্তী জীবনে, যেটাকে আমরা ক্যারিয়ার বলি, এটা ক্যারিয়ার সাপোর্টিভ নয়। আমরা ক্যারিয়ার সাপোর্টিভ করার জন্য যে পরিকল্পনাগুলো নিয়েছি, সেটা হচ্ছে স্কুল পর্যায় থেকে, ক্লাস 4 থেকে ক্রীড়া বাধ্যতামূলক। এর বাইরে একটা নতুন কুড়ির নাম তো এখানে সবাই জানার কথা, যারা হচ্ছেন শিল্পী, কলা কুশলীদের সারা বাংলাদেশ থেকে, একেবারে ইউনিয়ন এবং উপজেলা পর্যায় থেকে তুলে আনা হয় মেধা। ঠিক একইভাবে নতুন করে স্টাইলে, নতুন করে স্পোর্টস আমরা ইউনিয়ন ভিত্তিক ব্যবস্থা নিই পেশাদার ক্রীড়া বেছে আনার জন্য। তৃতীয়ত 64টা জেলাতে আমরা ইনডোর স্টেডিয়াম স্থাপনা করার পরিকল্পনা করেছি। আমাদের পরিকল্পনা আছে 10টা বিভাগীয় শহরে বিকেএসপির মতো সম্পূর্ণ ক্রীড়াভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের। আচ্ছা, আমরা যখন বলি ক্লাস 4 থেকে একটা ছেলে বা মেয়ে মানে বাধ্যতামূলক বিদ্যালয়গুলোতে ক্রীড়া, তার মানে কি ওই স্কুলগুলোতে কতগুলো কর্মসংস্থান? একটু গুনি আর কি, হাতে গুনি, কতগুলো কর্মসংস্থান? এটা ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রতিটা স্কুলে। কতগুলো স্কুল আছে? অসংখ্য। আমরা যখন 64 নতুন করে স্পোর্টসের কথা বলি, যেটা প্রতি বছর হবে, এই কর্মযজ্ঞটায় কত লক্ষ লোক সারা দেশে ইনক্লুড হবেন। হাতে গুনো, আমরা চাকরি গুনি, আমরা কর্মসংস্থান গুনি। কারণ এটা একটা প্রশ্ন যে 18 মাসে 1 কোটি আপনারা কোথা থেকে দিবেন? 20 লাখের হিসাব পাবেল ভাই অলরেডি দিয়ে গেছেন ফ্রিল্যান্সিং থেকে। ওটা কিন্তু কনজারভেটিভ হিসাব, ওটা কিন্তু আমরা এক্সপ্যান্ড করিনি। ওটা এক্সপ্যান্ড করলে তোমরা যদি নিজেদের যোগ্য করতে পারো, এই সংখ্যা আসলে অনেক বাড়বে। কারণ এই ফ্রিল্যান্সিং সেক্টরে এক্সপোনেনশিয়াল রেটে আমাদের ফ্রিল্যান্সার বিশ্বজুড়ে বাড়ছে। আচ্ছা, এইবার এই যে স্পোর্টস ভিলেজ, 64টা জেলায় স্পোর্টস ভিলেজ ইজ এ হিউজ এরিয়া। সেখানে সব ধরনের খেলাধুলা এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এখানেও কর্মসংস্থান 64টা জেলা, প্লিজ রিমেম্বার। এবং দেশের প্রতিটা উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া ডিফারেন্টভাবে, মানে সরকারের যে জনপ্রশাসন তার অন্তর্ভুক্ত। তা চাকরি এখানে কতগুলো বেরোলো? অসংখ্য। এরপরে এই যে বিষয়ভিত্তিক ক্রীড়া, যারা যখন একটু সিনিয়র লেভেলে যাবে, যেমন কেউ ক্রিকেটে ভালো, কেউ টেনিসে ভালো, কেউ মানে ইনডোর গেমে ভালো, সেই বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক এখানে হায়ার লেভেলে অন্তর্ভুক্ত হবে। এটা রিজন হলো যে আপনি যেমন তেমনভাবে খালি খেললাম আর আমি খেলাধুলা ক্লাসটা অ্যাটেন্ড করলাম আর আমি পাশ করলাম, সম্ভব না। একেবারে ইকুয়াল পাস মার্ক থাকবে অন্যান্য সাবজেক্টের মতো, যেন এটাতে জোর দেওয়া হয়। এরপর খেলার মাঠের সুব্যবস্থার অনেক প্ল্যানিং আমাদের আছে, এটা সবচেয়ে টাফ পার্ট। আমাদের অসংখ্য মানে যে জায়গা বা আমাদের এরিয়া, ল্যান্ড এরিয়া, এটা তো কম। অবশ্যই আমাদের সমুদ্র এরিয়া খুবই বড়, সেখানে কিন্তু ল্যান্ড এরিয়াটা কম, ফলে মাঠ একটু সময় লাগবে, কিন্তু সেটা আমাদের একটা অন্যতম নগরায়নের প্রধান পরিকল্পনা। এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং সেক্টর আছে এই ক্ষেত্রে, সেই সেক্টরটা হলো
ক্রীড়া সরঞ্জাম দেশেই তৈরি। যারা এখানে ব্যবসায়িক উদ্যোক্তা, আমি জানি আজকে অনেক তরুণ ব্যবসায়িক উদ্যোক্তা আমাদের মধ্যে আছেন। আপনাদেরকে আমি বলি, এই যদি ক্রীড়া প্রোডাক্ট, আপনি ফুটবলটা দেশেই বানান, আপনি ব্যাটগুলো দেশেই বানান, আপনি টেবিল টেনিস, লন টেনিস এগুলোর ব্যাটগুলো বানান, একটা হিউজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করার সুযোগ আছে, কারণ রাষ্ট্রীয়ভাবে এইটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে। যাই হোক, আমরা চাই আগামী প্রজন্মে, তোমরা যারা সামনে বসে আছো তাদের মধ্যে থেকে কিংবা তোমাদের পরবর্তী প্রজন্ম খুব গর্ব নিয়ে বলবে যে আই এম আ ক্রিকেটার, এবং এইটা এতখানি গর্ব নিয়ে বলবে ঠিক যতখানি গর্ব নিয়ে একজন অন্যান্য প্রফেশনের মানুষ তার গর্বের কথাটা বলে। এইবার চলে যাই আমরা পরিবেশে, আমাদের সময় খুব শর্ট, একটু পরিবেশ নিয়ে আমরা কথা বলি। পরিবেশ এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের প্যাসিভ মানে ইফেক্ট। পরিবেশ যে আশেপাশে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কি আমরা বুঝতে পারি? বাসায় যখন ঘুমাই, ঘুম থেকে উঠি না, কিন্তু এটা দেখতে পাই যে আমাদের শীত কিন্তু সময় মতো আসে না, আমাদের গ্রীষ্মের সময় বদলে গেছে, গরমের ধরন বদলে গেছে, শীতের তীব্রতা বেড়েছে। তার মানে হচ্ছে আমাদের যে ব্যালান্সড এনভায়রনমেন্ট সেটা ধ্বংস হচ্ছে। এখানে আমাদের যে প্রতিশ্রুতিগুলো একদম মোটা দাগে শর্টে আমরা সবাই জানি। প্রথম এবং প্রধান হচ্ছে 20,000 কিলোমিটার খাল খনন। 20,000 কিলোমিটার খাল খনন সারা দেশ জুড়ে। এই খাল খনন, এত হিউজ খাল খনন করা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যে এই খাল খনন যখন আমরা বলি, এই খাল খননটা কেবল নাব্যতা আনবে তাই কি না, আমাদের 54টা নদীর উৎসমুখ কিন্তু ভারতে। কাজে খাল খননটা আমাদের জন্য অত্যন্ত দরকার। আমাদের ড্যাম তৈরি করা প্রয়োজন। আমাদের ড্যাম দরকার এই জন্য যে কবে তারা পানি ছাড়বে, আমাদের খালে ওই পানি আসবে। অন্য দেশের দিকে তাকিয়ে তো বাঁচার সুযোগ নাই। আমরা যেহেতু আমরা আমাদের দেশ দিয়ে বেরিয়ে যাই, আমাদের দেশ থেকে পানিটা বের হয়, তার রিজার্ভিয়ার আমাদের তৈরি করতে হবে, তাদের নয়। কাজে এই জায়গাটায় এটা খুব গুরুত্বপূর্ণ যে খালটা সারা দেশব্যাপী সমভাবে যেন বন্টন করা হয়। খাল খননের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে কেবল যে নাব্যতা বাড়বে নদীর কিংবা পানির যে প্রবাহ সেইটা বেড়ে যাবে তা কিন্তু না, এটা কিন্তু একটা ওয়াটার রুট তৈরি করবে। আমরা ছোটোবেলায় শুনতাম যে নৌকা করে এখান থেকে ওখানে চলে যায় মানুষ, এখন কিন্তু এই রাস্তাগুলো নাই, ফেরি নাই, নৌকা নাই, কিন্তু এটা আনতে হবে। এই ওয়াটার রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ইন্টিগ্রেটেড পার্ট। আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলছি আমরা কিন্তু যোগাযোগকেও কানেক্ট করছি। এরপরে আমরা আসি, এই যে ড্যাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই বলেছি, তিস্তা ব্যারেজ, আমাদের কিন্তু অনেক প্রোগ্রাম তিস্তা নিয়ে করেছি আমরা। তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজ, এটা কিন্তু খুব পুরনো পরিকল্পনা এবং খুব দুঃসাহসী পরিকল্পনা, কিন্তু পারলে আমরাই পারবো। কেন পারবো আমরা? কারণ হলো বেগম খালেদা জিয়া আমাদের সম্মানিত প্রয়াত চেয়ারপারসন হচ্ছেন সেই ব্যক্তি যিনি ন্যায্য পানির হিস্যার জন্য আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করেছিলেন। এই ইনফরমেশনটা কে কে জানে? একজন, থ্যাংক ইউ, অ্যাটলিস্ট জানে একজন। এরপরে আসি 25 কোটি গাছ। 25 কোটি গাছ নিয়ে আমি নানা মিম এবং ট্রোল দেখি। 25 কোটি গাছ এত অসম্ভব কেন হবে? ইউজুয়ালি আমরা যখন 100টা গাছ লাগাই, 30টা গাছ বাঁচে না, 25 থেকে 30টা, 70টা গাছ টিকে থাকে। এবং আমরা এই যে গাছগুলো লাগানো হবে, এটা তো শুধু দলীয় অ্যাক্টিভিস্ট লাগবে না, তো বিএনপি দল হিসেবে লাগাবে না, এটা এদেশের সাধারণ মানুষজন লাগাবেন। কেন লাগাবেন? যেই গাছ যিনি লাগাবেন তিনি সেটার ফল এবং উপকার ভোগ করবেন। এই বিষয়টা যখন একজন সাধারণ মানুষ জানবেন, তিনি কিন্তু ইন্টারেস্টেড হবেন, কারণ তার গাছে যে পেয়ারা হবে, আপেল হবে, কমলা হবে, ঔষধি গাছ হলে সেটার ছাল বাকল যা হবে, কিংবা কাঠের গাছ হলে সেইটা দিয়ে যখন বিক্রির সময় আসবে সেটা বেনিফিট তিনি পাবেন। এই 25 কোটি একবার একটা টেনিয়রে কষ্ট হবে, কিন্তু দেশে কিন্তু একেবারে গ্রিনারি ছেয়ে যাবে, সবুজায়ন সম্ভব হবে। 25 কোটি দরকার নাই, 25 কোটি, আমি বলি 25 কোটি দরকার নাই, 10 কোটি প্রপারলি দেশ জুড়ে যদি বেঁচে থাকে, দেশের চেহারা বদলে যাবে, হয়তো 10 বছর পরে, কিন্তু আমরা সবাই এটা ইফেক্ট দেখতে পাবো। আরেকটা জিনিস শেষ যেটা